নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো আবার একটি গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে হাজির হলাম এক নতুন এপিসোডে। আজ আপনাদের যে গল্পটা শোনাবো সেটি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বিনোদনের জন্য নির্মিত। তাই আমাদের একান্ত অনুরোধ যে গল্পটির সঙ্গে কেউ বাস্তবের কোনো মিল খুঁজবেন না। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিঝুমপুরে এক রাত। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা নাম লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আর আপনি কিন্তু ঝটপট কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে বর্ণালী, সুপমা এবং লাবণ্য। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে নিঝুমপুরে এক রাত। গ্রামের নাম নিঝুমপুর। চারপাশে ঘন জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। গ্রামের জনবসতি খুব বেশি নেই বললেই চলে। একটু দূরে দূরে রয়েছে কিছু কাঁচা পাকা বাড়ি। পৌষ সংক্রান্তিতে এই গ্রামে বিরাট মেলা বসে। আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন মেলায় ভিড় করে। এই গ্রামেরই গরিব চাষি সদানন্দর 7 বছরের ছোট্ট মেয়ে গৌরী একদিন বিকেলবেলায় ওর মায়ের সাথে মেলায় যায়। অনেক দোকান ঘুরে এসে একটা কাঠের পুতুলের দোকানে আসে, আর সেখানেই একটা পুতুল দেখে ওর খুব পছন্দ হয়ে যায়। বলাই বাহুল্য খুবই অসাধারণ একটা পুতুল, কিন্তু পুতুলটার অদ্ভুত একটা বৈশিষ্ট্য হলো তার চোখ দুটো। ভালো করে তার চোখ দুটো দেখলে মনে হয় সেই চোখ যেন জীবন্ত। সেই চোখের ইশারায় যেন সবাইকে আকর্ষণ করতে পারে ওই পুতুলটা। গৌরী ওর মাকে বলে, মা মা দেখো ওই পুতুলটা কি সুন্দর, আমাকে ওটা কিনে দাও না। গৌরীর মা পুতুলটা মেয়েকে কিনে দেয়, কিন্তু পুতুলটা দেওয়ার সময় দোকানদার বলে, তুমি এই পুতুলটা নেবে মা? তা নাও, কিন্তু পুতুলটাকে কিন্তু খুব সাবধানে রেখো মা। এই পুতুলটা কিন্তু আগে অন্য একটা মেয়ের ছিল, সে কিন্তু পুতুলটাকে খুব ভালোবাসত। তুমিও পুতুলটাকে খুব ভালোবেসো। হ্যাঁ, গৌরী পুতুলটা নিয়ে মায়ের সাথে বাড়ি ফিরে আসে। তারপর ঘরে বসে পুতুলটা নিয়ে কিছুক্ষণ খেলা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কারোর ডাকে হঠাৎ গৌরীর ঘুম ভেঙে যায়। ও চোখ খুলে দেখে ও ঠিক পাশেই বিছানার উপর বসে আছে সেই পুতুলটা, যেটা ও সন্ধেবেলায় মেলা থেকে কিনে এনেছিল। কিন্তু ও তো শোবার আগে পুতুলটাকে ওই টেবিলের উপর রেখে এসেছিল। তাহলে সে এখানে এলো কি করে? পুতুলটার দিকে তাকিয়ে গৌরী একটু ভয় পেয়ে যায়। পুতুলটার চোখ দুটো কেমন যেন জল জল করছে, আর মনে হচ্ছে ও যেন গৌরীর দিকে তাকিয়ে হাসছে। গৌরী ওর মাকে ঘুম থেকে ডেকে তোলে। মা, ও মা, মা ওঠো। সব কথা মাকে বলে, কিন্তু ওর মা মেয়ের কথায় তেমন পাত্তা দেয় না। বলে, দেখ, তুই হয়তো শোয়ার সময় ওকে পাশে নিয়েই শুয়েছিলি, এখন হয়তো ভুলে গেছিস। নে নে, অনেক রাত হলো, এখন শুয়ে পড়। গৌরীর মা শুয়ে পড়ল, কিন্তু গৌরীর কেন জানি না কিছুতেই ঘুম এলো না। ওর মনে কেবল একটাই ভাবনা, পুতুলটা ওর পাশে এলো কি করে? গৌরী বাচ্চা মেয়ে, পরের দিন পুতুলটা নিয়ে আবার খেলায় মেতে উঠল। সেদিন রাতে হঠাৎ একটা খটখট শব্দে আবার গৌরীর ঘুম ভেঙে যায়। আর সেই রাতে তার কানে আসে
এক নারী কণ্ঠস্বর। সেই নারী কণ্ঠ যেন ওকে ডাকছে। গৌরী, গৌরী, আর কত ঘুমাবে? দেখো দেখো, আমি এসেছি, চলো, খেলবে না? গৌরী বিছানায় উঠে বসে, কিন্তু কে ডাকছে ওকে এত রাতে? পরক্ষণে ও দেখে ওর ঠিক সামনেই বিছানার ওপর বসে আছে সেই পুতুলটা। আগের রাতের মতোই ওর চোখ দুটো জল জল করছে। গৌরী বেশ কিছুক্ষণ অবাক হয়ে পুতুলটার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কে তুমি? তুমি আমার নাম জানলে কেন করে? আমি রুক্মিণী, তোমার বন্ধু। এই যে তোমার সামনে বসে আছি। গৌরী অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি তো একটা পুতুল, তুমি কথা বলছো কি করে? আমি সব পারি, চলো এখন দুজনে মিলে খেলা করি। ওদের ফিস ফিস শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় গৌরীর মায়ের। তাকে দেখে পাশে গৌরী নেই। সে ধড়মড় করে বিছানায় উঠে বসে, তারপর মেয়ের নাম ধরে ডাকে, গৌরী, এই গৌরী, কোথায় তুই? মেয়ের কোনো সাড়া না পেয়ে মাথার কাছে রাখা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিয়ে সেটা তুলে ধরতেই দেখতে পায় যে গৌরী ঘরের এক কোণে বসে সেই পুতুলটার সাথে কথা বলছে। সে বিছানা থেকে নেমে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, গৌরী, তুই এখানে বসে কি করছিস? চল, শুবি চল। বলেই মেয়ের হাত ধরে টানে, কিন্তু গৌরী এক ঝটকায় ওর মায়ের হাতটা ছাড়িয়ে নেয়, বলে, না মা, আমি এখন ঘুমাবো না। জানো মা, রুক্মিণীও কত রাত ঘুমায়নি, ওরা ওকে ঘুমোতে দেয়নি। সারা রাত ও শুধু বসে বসে কেঁদেছে। মেয়ের এই কথায় খুবই অবাক হয়ে যায় ওর মা। তারপর জিজ্ঞেস করে, কারা ঘুমোতে দেয়নি ওকে? তুই শুধু আমাকে নামটা বল দেখি, ওদের খুব বকে দেবো আমি। না মা, তুমি ওদের কিছুই করতে পারবে না। যা করার রুক্মিণীই করবে। তুমি গিয়ে শুয়ে পড়ো মা, আমি এখন ওর সাথেই থাকবো। ওদের কথায় গৌরীর বাবারও ঘুম ভেঙে গিয়েছিল। মেয়ের এমন কাণ্ড দেখে সে অবাক হওয়ার সাথে সাথে একটু ভয়ও পায়। সেই রাতটা গৌরীর বাবা মা জেগেই বসে কাটিয়ে দেয় মেয়ের সাথে, আর মেয়ের সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখতে থাকে। সদানন্দ আর তার স্ত্রী মেয়ের এমন অবস্থা দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর ঠিক এর পর থেকে গৌরীর ব্যবহারে কেমন যেন একটা অস্বাভাবিকতা দেখা যায়। ভালো করে খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না, সারা দিন কেবল পুতুলটাকে নিয়ে বসে থাকে। আর সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হলো যে ও সারাদিন কারোর সাথে যেন কথা বলে, কখনো হাসে আবার কখনো কাঁদে। কিন্তু কেউ তো সেখানে থাকে না, তাহলে ও একা একা কার সাথে কথা বলে? সেদিন তো মেয়ের আচরণে বেশ ভয় পেয়ে গিয়েছিল ওর মা। সেদিন দুপুরে খাবার সময় প্রতিদিনের মতোই গৌরীর মা ওকে খাবার দিয়েছিল, কিন্তু আশ্চর্য যে মেয়ে তো ঠিক মতো খেতেই চায় না। সেই মেয়ে আজ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গোগ্রাসে সমস্তটা খেয়ে ফেল, আর তারপর আবার খাবার চাইল। এইভাবে সমস্ত খাবারটা সে একাই খেয়ে ফেলেছিল সেদিন। পরদিন সকালে গ্রামেরই এক বৃদ্ধ শ্রী নন্দদুলাল চ্যাটার্জি গৌরীদের বাড়িতে আসেন। গৌরীর বাবা মায়ের মুখে সব কথা শুনে তিনি গৌরীর কাছে যান। তারপর বেশ কিছুক্ষণ গৌরীর দিকে তাকিয়ে তিনি দেখতে থাকেন। কি যেন একটা ভেবে সদানন্দের কাছে গিয়ে বললেন,
সদানন্দ, বিষয়টা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তোমরা একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ওই পুতুলটাকে আগুনে পুড়িয়ে ফেলো, না হলে হয়তো গৌরী ঠিক হবে না। কিন্তু দিনের বেলায় গৌরী সারাক্ষণ পুতুলটা নিয়ে বসে থাকে, তাই তখন কিছু করা যাবে না। যা করতে হবে সেটা গৌরী ঘুমিয়ে পড়লে। যদিও গৌরী পুতুলটাকে তার পাশে নিয়েই শোয়, তবুও এই কাজটা তাদের করতেই হবে। এইভাবে গৌরীর বাবা মা রাতে অপেক্ষা করতে থাকে গৌরী ঘুমিয়ে পড়ার জন্য। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পুতুলটার সাথে গল্প করে গৌরী পুতুলটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। গৌরীর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসে, সে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগ সদানন্দ ফিসফিস করে বলে, চলো এখনই পুতুলটারে পুরায় ফেলি। তারপর মেয়ের পাশ থেকে পুতুলটাকে নিয়ে ওরা বাড়ির উঠোনে চলে গেল। তাড়াতাড়ি কিছু শুকনো খড়কুটো কুড়িয়ে নিয়ে আগুন জ্বালল। তারপর যেই না পুতুলটাকে সেই আগুনে ফেলতে যাবে, সেই মুহূর্তেই একটা ভয়ানক গর্জনে দুজনেই চমকে পেছনে তাকালো। আর তারপর যে দৃশ্যটা দেখলো তাতে ওদের হৃৎপিণ্ড দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। ওদের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে গৌরী, কিন্তু ওর চেহারাটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নিজের আকৃতির থেকে অনেক বড় আর লম্বা হয়ে গেছে গৌরী। ওর চুলগুলো কোমর পর্যন্ত লম্বা, সেগুলো বাতাসে এলো মেলো ভাবে উড়ছে, আর চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। মেয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে গৌরীর মা একটা গোঙানির মতো আওয়াজ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সদানন্দ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, গৌরী, কি হয়েছে মা? তোর এমন চেহারা কেন? তোদের এত বড় সাহস, তোরা ওকে পোড়ানোর জন্য এখানে নিয়ে এসেছিস, কিন্তু আমি বেঁচে থাকতে ওরা আর কোনো ক্ষতি আমি তোদের করতে দেব না। এই বলে সে সদানন্দের হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয়। পুতুলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে গৌরী আবার নিজের রূপে ফিরে আসে আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সদানন্দ দৌড়ে গিয়ে ঘর থেকে জল নিয়ে এসে নিজের স্ত্রী আর মেয়ের মুখে ছিটিয়ে তাদের জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই গৌরী ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? আমরা উঠোনে কেন? এখন তার গলার স্বর আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। সদানন্দ নিজেকে সামলে নিয়ে বলে, না মা, কিছু হয়নি। চলো, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে তো পড়ল তারা, কিন্তু ঘুম এলো না। বিছানায় শুয়ে গৌরীর বাবা মা ভাবতে লাগলো, একটু আগেই তাদের চোখের সামনে যা ঘটে গেল সেটা কি নিছকই কল্পনা নাকি সত্যি। তারা সিদ্ধান্ত নিল এবারে যেভাবেই হোক সেই দোকানদারকে খুঁজে বের করতে হবে, যার কাছ থেকে গৌরী এই পুতুলটা কিনেছিল। কারণ পুতুলটা কেনার সময় দোকানদার গৌরীকে বারবার বলেছিল যে পুতুলটাকে যেন খুব সাবধানে রাখা হয়। হতে পারে পুতুলটার মধ্যে এমন কোনো রহস্য আছে যেটা একমাত্র তিনি জানেন। সেদিন সদানন্দ কোনো এক বিশেষ কাজে পাশের গ্রামে গিয়েছিল, আর ফেরার সময় সেখানে হঠাৎ দেখা হয়ে যায় সেই দোকানদারের সাথে। সদানন্দ তাকে পাকড়াও করে তার কাছে ওই পুতুলটার আসল রহস্য জানতে চায়। তবে প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত সদানন্দের জোড়াজড়িতে সে বলে, আসলে ওই পুতুলটা ছিল রুক্মিণী নামে একটি মেয়ের। রুক্মিণী পুতুলটাকে খুব ভালোবাসত, নিজের সুখ দুঃখের সব কথা সে ওই পুতুলটাকে বলতো। রুক্মিণী খুব সুন্দরী ছিল,
সে তার পাশের গ্রামের একটি ছেলেকে ভালোবাসত। তবে জানেন তো, ছেলেটির বাবা মা কেউ ছিল না। অনেক কম বয়সেই রুক্মিণীর বিয়ে হয়ে যায় সেই ছেলেটির সাথে। শ্বশুর বাড়িতে রুক্মিণী সহ ওর সেই পুতুলটাকেও সঙ্গে নিয়ে যায়। খুব সুখের সংসার ছিল ওদের। ছেলেটি জমিতে চাষের কাজ করত, আর রুক্মিণী মন দিয়ে সংসার করত। বছর ঘুরতে না ঘুরতেই রুক্মিণীর কোল আলো করে এলো এক পুত্র সন্তান। শত অভাবের মধ্যেও ওদের মন সবসময় আনন্দে ভরে থাকত। নিজেদের একমাত্র সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর চোখে, কিন্তু সে সুখ বেশি দিন সইল না। বিধাতার নিদারুণ অভিশাপে একদিন সবকিছু তছনছ হয়ে গেল। সেদিন চাষের ফসল হাটে বিক্রি করে রুক্মিণীর স্বামী বাড়ি ফিরছিল। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে আবছা অন্ধকার, আলো আঁধারিতে ভালো করে দেখতে পাওয়া যায় না। আর সেই রাস্তায় একটি বিষাক্ত সাপের গায়ে পা তুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি তার পায়ে ছোবল মারে। ছেলেটি সেখানেই মারা যায়। কয়েকজন গ্রামবাসী তাকে দেখতে পেয়ে তার বাড়িতে গিয়ে খবর দেয়। রুক্মিণী পাগলিনীর মতো দৌড়াতে দৌড়াতে সেখানে আসে, আর নিজের মৃত স্বামীকে দেখে সে স্বামীর বুকের ওপর পড়ে কান্নায় ভেঙে পড়ে। গ্রামবাসীরা তাকে কোনো রকমে শান্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। স্বামীর মৃত্যুর আঘাতটা সহ্য করতে না পেরে রুক্মিণী কেমন যেন পাগলের মতো হয়ে যায়। নিজের ছেলেটাকেও ঠিক মতো খেতে দেয় না। একদিন ওর বাবা রুক্মিণী আর তার সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু রুক্মিণী যেতে চায় না। সে নাকি তার নিজের স্বামীর ভিটেতেই থাকবে তার সন্তানকে নিয়ে। কিন্তু একদিন রুক্মিণী তার ছেলেকে নিয়ে বাড়িতে একলা ছিল, আর তার সঙ্গে থাকতো ওর সেই পুতুলটা, যাকে নিয়ে ও নিজের মনের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা বলে নিজেকে হালকা করত। এমনিতেই রুক্মিণীর রূপের ছটায় গ্রামের অনেক পুরুষই পাগল ছিল। তাকে একা পেয়ে নানানভাবে উত্ত্যক্ত করতে থাকে। একদিন গ্রামেরই এক বৃদ্ধ হরিপদ মুখার্জি রাত্রিবেলায় লুকিয়ে রুক্মিণীদের বাড়িতে যায়। সুযোগ পেয়ে সে রুক্মিণীর ঘরে ঢুকে তাকে কুপ্রস্তাব দেয়। রুক্মিণী তাকে দূর দূর করে ঘর থেকে বার করে দেয়। রাগে অপমানে হরিপদ মুখার্জি গ্রামের আরো লোকজনের সঙ্গে মিশে তাদেরকে বোঝায় যে রুক্মিণী একটা ডাইনি। সে ছলনা করে নিজের রূপের জাদুতে গ্রামের পুরুষদের তার প্রতি আকর্ষণ করে। সে যদি বেঁচে থাকে তাহলে সেইভাবে গ্রামের সব পুরুষদের সম্মোহিত করবে, তাদের সংসারের ক্ষতি করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে জীবন্ত পুড়িয়ে মারতে হবে। এমনই একদিন গভীর রাতে গ্রামের কয়েকজন বৃদ্ধ আর ওই যুবকরা দল বেঁধে রুক্মিণীর বাড়িতে যায়। সেদিন রাতেও রুক্মিণী বাড়িতে একাই ছিল। ওর ছেলেকে ওর বাবা মা এসে সকালবেলা নিয়ে গেছিল। 2 দিন সে ওই বাড়িতেই থাকবে, আর সেই সুযোগটাই নিয়েছিল ওই শয়তানগুলো। ওরা রুক্মিণীর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে ঘরের চালে আগুন লাগিয়ে দেয়। রুক্মিণী তখন ঘরে ঘুমোচ্ছিল। আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে, আর বাইরে ওই শয়তানগুলো উল্লাস করতে থাকে। ওদের মধ্যে সেদিন হরিপদ মুখার্জিও ছিল। সে বলতে থাকে, কেমন লাগে আমাকে অপমান করা? পুড়ে মর তুই এইবার। ঘরের জানলা দিয়ে বাইরের সেই দৃশ্য দেখতে পায় রুক্মিণী। মৃত্যুর আগে সে তাদের অভিশাপ দিয়ে যায়, সেই গ্রামের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। আর মৃত্যুর পর তার আত্মা এই গ্রামেই থাকবে। যতক্ষণ না এই গ্রামের সবাইকে শেষ করে দিতে পারছে ততক্ষণ সে এই গ্রাম ছেড়ে যাবে না। পরের দিন রুক্মিণীর বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওর সেই পুতুলটা পাওয়া গিয়েছিল। সেটাও একদম পুড়ে গিয়েছিল। একজন পুতুলটাকে ছুঁড়ে পাশের একটা মাঠে ফেলে দেয়। আর এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। রুক্মিণীর কথা তখন গ্রামের সবাই প্রায় ভুলেই গেল। সেদিনটা ছিল ঘোর অমাবস্যা। গ্রামেরই এক যুবক শহর থেকে ফিরছিল। ট্রেন দেরি হওয়ায় তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। গ্রামের মেঠো পথ ধরে হাঁটার সময়
হঠাৎ দূর থেকে একটা কান্নার শব্দ তার কানে আসে। মনে হচ্ছিল যেন আশেপাশে কোনো অল্প বয়সী মেয়ে কাঁদছে। সেই দিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না। ক্রমশ সেই কান্নার আওয়াজটা যেন বাড়তে থাকে। হঠাৎ ছেলেটির কি মনে হওয়ায় সে ওই কান্নার শব্দ ধরে একটু এগিয়ে যায়, এত রাতে কে কাঁদছে সেটা দেখার জন্য। তার কয়েক পা এগোতেই তার মনে হয় ওই সামনের বট গাছটার নিচে বসে কোনো মহিলা যেন কাঁদছে। যদিও তাকে অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। সে বট গাছটার দিকে এগিয়ে যায়, তারপর জিজ্ঞেস করে, কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? তার কথায় মেয়েটি কান্না বন্ধ করে দেয়। যুবকটি আবার বলে, কি হয়েছে তোমার? কোথায় থাকো তুমি? এবার মেয়েটি মুখ তুলে থাকায় যুবকটির দিকে। সঙ্গে সঙ্গে আকাশে একটা বিদ্যুতের ঝলকানি খেলে যায়, আর তারই আলোতে যুবকটি যা দেখতে পায় তাতে ওর শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে একটা বীভৎস নারী মূর্তি। তার সমস্ত শরীরটা পুড়ে ঝলসে গেছে, দেহের বিভিন্ন অংশ থেকে মাংস খসে খসে পড়ছে, আর তার মনিহীন চোখ দুটো যেন এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে আছে। আর তার হাতে রয়েছে একটা কাঠের পুতুল। যুবকটি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কে তুমি? সেই নারী মূর্তি একটা প্রচন্ড ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। আমি কে? কেন চিনতে পারছিস না আমায়? ভালো করে চেয়ে দেখ। না, আমি তোমাকে চিনতে পারছি না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। কি দোষ ছিল সেদিন আমার? কেন কেন তোরা আমাকে জীবন্ত পড়িয়ে মারলি বল? কি অপরাধ ছিল আমার? শুধুমাত্র সেই রাতে তোর দাদুর কুপ্রস্তাবে আমি রাজি হইনি, সেটাই কি আমার অপরাধ? আমার দাদু? না না, এমনটা হতেই পারে না। আমার দাদু কোনোদিনও কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো তুমি। মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? বেশ, তবে যা, তোর দাদুকে গিয়ে জিজ্ঞাসা কর কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। অবশ্য যাবি বাকি করে, আজ রাতই তো তোর শেষ রাত। বলেই সেই নারী মূর্তি আবার হাসতে লাগলো, আর সঙ্গে সঙ্গে তার দুটো হাত চেপে বসলো সেই যুবকটির গলায়। সে বাঁচার জন্য ছটফট করতে লাগলো, চিৎকার করতে গিয়েও পারল না। মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। আর কয়েক মুহূর্ত পরেই তার প্রাণহীন নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। এরপর এক এক করে রুক্মিণীর প্রেতাত্মা ওই গ্রামের সবাইকে শেষ করে দিল। কয়েকজন মাত্র গ্রাম ছেড়ে পালিয়ে বেঁচেছিল, আর বেঁচেছিল রুক্মিণীর মা বাপ হারা হতভাগ্য সন্তান। এই পর্যন্ত বলে দোকানদারের গলা বুঝে এলো। সদানন্দ জিজ্ঞেস করল, তাহলে রুক্মিণীর সন্তান এখন কোথায় আছে? সে এখন আপনার চোখের সামনেই বসে আছে। সদানন্দ আর কিছু বলতে পারল না, চুপ করে বসে রইল। ওর সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। ও লোকটাকে আর কিছু জিজ্ঞেস না করে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে সব কথা বলল তার স্ত্রীকে।
তার স্ত্রী কথাগুলো শুনে খুব অবাক হল। এমনও হয় সেদিনই মাঝরাতে গৌরীর মায়ের চিৎকারে সদানন্দের ঘুম ভেঙে যায়। ঘরে গৌরী নেই, দরজাটা খোলা। তাহলে কি গৌরী ঘর থেকে বেরিয়ে গেছে? ওর পুতুলটাও ঘরে নেই, কোথায় গেল ওরা? ওদের চিৎকারে আশেপাশের মানুষজনেরও ঘুম ভেঙে যায়। সবাই মিলে গৌরীকে খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে আসে। দেখতে পায় গৌরী নদীর পাড়ে বসে আছে, আর তার হাতে রয়েছে সেই পুতুলটা। কিন্তু গৌরীর সঙ্গে যে কথা বলছে সে কে? এখানে তো কেউ নেই। তবে ওরা বুঝতে পারল যে গৌরীর সঙ্গে যে নারী কথা বলছে সে পুতুলটার ভেতর থেকেই কথা বলছে, কাঁদছে। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। গৌরীর বাবা মা ওকে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গৌরীর গায়ে যেন অসম্ভব শক্তি। তাকে কেউ নিজের জায়গা থেকে এক চুলও সরাতে পারল না। সবাই বাড়ি ফিরে গেল, কিন্তু গৌরী তো সন্তান, তাই তার বাবা মা ওকে ছেড়ে যেতে পারল না। নদীর পাড়েই অপেক্ষা করতে করতে কখন যেন ঘুম চলে এসেছিল ওদের দুজনের চোখে। পরদিন সকালে নদীর পাড় থেকে একটা পোড়া কাঠের পুতুল পাওয়া যায়, কিন্তু গৌরীকে কোথাও দেখা যায় না। নন্দদুলাল বাবু এসে খবর দেন যে পাশের গ্রামে নাকি একজন তান্ত্রিক এসেছেন। তিনি নাকি মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু বলে দিতে পারেন। গৌরীর বাবা মা তার শরণাপন্ন হয়, আর তান্ত্রিকের কাছ থেকে তারা জানতে পারে রুক্মিণীর যে গ্রামে শ্বশুরবাড়ি ছিল সেই গ্রামেই একসময় থাকতেন ভবানীচরণ রায়, যিনি ছিলেন গৌরীর বাবার ঠাকুরদা। তখন তার বয়স কম ছিল। পরবর্তীকালে তিনি এই গ্রামে চলে আসেন। তবে সবথেকে বড় কথা ছিল যে রুক্মিণীর ঘরে যে দুজন যুবক আগুন লাগিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন এই ভবানীচরণ রায়। এই কথাগুলো সদানন্দ নিজেও জানত না। তান্ত্রিক তাদের আরও বলেন যে যতদিন না সদানন্দকে রুক্মিণীর আত্মা শেষ করতে পারছে ততদিন গৌরী বাড়ি ফিরে আসবে না। তান্ত্রিকের কাছ থেকে এই কথা শুনে গৌরীর মা হাত জোর করে কাঁদতে কাঁদতে তাকে বলে, আপনি কিছু একটা করুন বাবা, আমার স্বামীকে আপনি আত্মার হাত থেকে বাঁচান বাবা, কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। বেশ, আগামী অমাবস্যার তিথিতে আমি যজ্ঞ করব, তোরা তার আয়োজন কর। বুড়ো বটগাছের তলায় বসে তান্ত্রিক যজ্ঞ করছে। তার সামনে বসে রয়েছে গৌরীর বাবা মা। হঠাৎ দূর থেকে একটা বিকট অদ্ভুত চিৎকার শোনা গেল, আর তারপরেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। দূর থেকে ছুটে আসছে গৌরী, বিভৎসতার রূপ। সমস্ত শরীরটা যেন আগুনে পুড়ে ঝলসে গেছে, আর ওর এক হাতে ধরা রয়েছে সেই পুতুলটা। গৌরী চিৎকার করে বলছে, বাঁচতে দেব না, আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না, ওকে মরতে হবে, মরতে হবে, আজ ওকে আমার হাতে মরতে হবে। গৌরী কাছে আসতেই তান্ত্রিক এক মুঠো ছাই নিয়ে মন্ত্র পড়ে সেটা গৌরীর দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গৌরী একটা ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, আর তারপরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ওদের চোখের সামনে অদ্ভুতভাবে তার চেহারাটা আবার স্বাভাবিক হয়ে গেল। তান্ত্রিক পুতুলটাকে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে মন্ত্র পড়ে সেটা সদানন্দের হাতে দিয়ে বললেন, যা, কাছেই নদী আছে, অভিশপ্ত পুতুলটাকে সেখানে বাঁচিয়ে দিয়ে। সদানন্দ তান্ত্রিকের আদেশ পালন করল। তারপর তান্ত্রিককে প্রণাম জানিয়ে তারা গৌরীকে নিয়ে বাড়ি ফিরে এলো।
এরপর থেকে সবকিছুই আবার আগের মতোই স্বাভাবিকভাবে চলতে লাগলো। কিন্তু একদিন মাঝরাতে হঠাৎই কারোর কথা বলার শব্দে গৌরীর মায়ের ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে দেখে যে গৌরী মেঝের এক কোণে বসে কথা বলছে, কিন্তু তার গলা দিয়ে বেরোচ্ছে দুজনের কণ্ঠস্বর। তার মধ্যে একটা গৌরীর নিজের, কিন্তু অন্যটা। গৌরীর মা খুব ভয় পেয়ে যায়। তাহলে কি রুক্মিণী আবার ফিরে এসেছে ওর স্বামীকে হত্যা করার জন্য? কথাটা সেই রাতে সে আর তার স্বামীকে বলে না, কিন্তু পরদিন সকালে বলতেই তার স্বামী বলে, আরে বাবা, রুক্মিণী আবার কি করে আসবে? তারে তো সাধু বাবা নদীর জলে বন্দি করে রেখেছে না? আর তুমি নিশ্চয়ই ঘুমের ঘরে ভুল দেখেছ। গৌরীর মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সকালে সদানন্দ কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিল, কিন্তু ফিরতে রাত হয়ে যায়। নিজের গ্রামের পথে চলতে চলতে হঠাৎ আলো আঁধারিতে সে দেখতে পায় পথের ধারে নিম গাছটার নিচে বসে এক মহিলা যেন কাঁদছে। সদানন্দ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুমি এখানে বসে কাঁদতেছো কেন? পর মুহূর্তে সেই নারী উত্তর দেয়, তোকে শেষ করব বলে। কথাটা শুনে সদানন্দ ভয় পেয়ে দুপা পিছিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে সেই নারী তার বিভৎস পোড়া হাত দুটো বাড়িয়ে সদানন্দের গলা চেপে তাকে শূন্যে তুলে ধরে। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, সে শুধু ছটফট করতে থাকে। আর কয়েক মুহূর্ত পরেই তার প্রাণহীন নিথর শরীরটা শূন্য থেকে মাটিতে খসে পড়ে। সদানন্দের মৃত্যুর পর গৌরী আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর কোনোদিনও গ্রামে কারোরই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়নি। হয়তো রুক্মিণীরও নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই সে আর কোনোদিনই গৌরীর কাছে ফিরে আসেনি। শুনলেন নিঝুমপুরে এক রাত। চলুন তাহলে একবার ঝটপট দেখে নেওয়া যাক কারা কারা নিজের নাম লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন মহিষগড় থেকে সিন্টু সিং, সৌদি আরব থেকে রাতুল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, পোয়ালি ৩ নম্বর পোল থেকে মান্টি, শোভাবাজার থেকে গায়ত্রী, পূর্ব বর্ধমান কালনা থেকে গৌরী দত্ত, কৃষ্ণনগর থেকে চিন্ময়, বর্ধমান জেলার কাটোয়া থেকে নন্দিতা ঘোষ, কলকাতা থেকে সুমন চ্যাটার্জি এবং ওয়েস্ট বেঙ্গল থেকে হাবিবুল শেখ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে আপনাদের নাম কমেন্ট বক্সে লেখার জন্য। আমাদের আজকের এপিসোডেও আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করতে ভুলবেন না। আপনার নাম আমি ঘোষণা করব আগামী এপিসোডে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।